আশা করি সবাই ভালো আছো। খুব তোমাদের পদচারণায় মুখরিত হবে বিদ্যাপীঠ এবং সেটা খুব শীঘ্র। এই আশাবাদ নিয়ে আমি অসিত গাই, সহকারী শিক্ষক, বাহ্য মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাহ্যবাদাঙ্ক, খুলনা। তো আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে তোমাদের আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। তো আসো আমরা শ্রেণী কার্যক্রমে চলে যাই। সবাই বই খাতা নিয়ে সামনে বই খাতা নিয়ে বসে পড়ো। আমি আয়নীকরণ সম্পর্কে একটু ধারণা। তো আমাদের শিকড়ফল কি হবে? আয়নীকরণ শক্তির সংজ্ঞা বলতে পারবো। আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক পরিবর্তন। দ্যাট মিনস আমরা যদি বাম থেকে ডানে যাই পর্যায়ে, তাহলে কোন ধরনের পরিবর্তন হয়, এবং গ্রুপ ভিত্তিক পরিবর্তন মানে উপর থেকে নিচে আসি, তাহলে কোন ধরনের পরিবর্তন। তাহলে আসো আমরা বোর্ডে চলে যাই। তো আয়নীকরণ শক্তি কাকে বলে? প্রথমে আসি আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। বা আয়নীকরণ পোটেনশিয়াল, যে কোনোটাই বলতে পারি। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভব, আয়নিক পোটেনশিয়াল বা আয়নীকরণ পোটেনশিয়াল। এবার আসি এটা কি জিনিস। আমরা অহরহ লিখে থাকি সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়ন সৃষ্টি করে। কেমন ভাবে? সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিলে Na+ ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি হয়। যখন কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তখন ওই পরমাণুতে শক্তি প্রয়োগ করতে হয়, তাহলে সে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। আর এই যে পরিমাণ শক্তি লাগে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে, যে পরিমাণ শক্তি লাগে সেটাই আয়নীকরণ শক্তি। তাহলে কি বললাম? যে কোনো পরমাণুকে তার বহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই আয়নীকরণ শক্তি। তবে এখানে আমাদের দুইটি শর্ত অনুসরণ করতে হবে। আয়নীকরণ শক্তি বুঝতে হলে বা আয়নীকরণ শক্তির সঠিক মান পেতে হলে ওই পরমাণুটি কারোর সাথে বন্ধনে যুক্ত থাকলে হবে না, অর্থাৎ পরমাণুটিকে বিচ্ছিন্ন হতে হবে। দ্বিতীয় কথা, ওই মৌলটি যদি কঠিন অবস্থায় থাকে তাহলে তার পরমাণু কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে নিয়ে আসতে আমাদের অতিরিক্ত শক্তি দিতে হবে। এই জন্য দুইটি শর্ত আমাদের মানতে হবে। একটি গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, দ্বিতীয়টি হচ্ছে পরমাণুটিকে বিচ্ছিন্ন হতে হবে। তাহলে আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞা কি লিখতে পারবো? সবাই খাতায় লিখে পেল। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে ধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। কি বললাম? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে ধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়েছে ধনাত্মক আয়ন। এর জন্য আমি 496 কিলোজুল শক্তি প্রয়োগ করতে হবে। এর জন্য আমাদেরকে 496 কিলোজুল তাপ শক্তি প্রয়োগ করতে হবে। তার মানে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান এটাই। তাহলে আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। যে কোনো মৌলকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে যে শক্তি লাগে সেটা আয়নীকরণ শক্তি। এভাবে আমরা সহজভাবে মনে রাখবো। আর দুইটা শর্ত মনে রাখবো, মৌলটিকে গ্যাসীয় হতে হবে, বিচ্ছিন্ন হতে হবে, তাহলে আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞা লিখতে পারবো। এবার আসি পর্যায় সারণীতে 7টি পর্যায়ে 18টি গ্রুপ আছে, আমরা সবাই জানি। তাহলে এই 7টি পর্যায়ে 18টি গ্রুপ, তাহলে এই 7টি পর্যায়ে বাম থেকে ডান 18টি করে মৌল আছে। অনেক ক্ষেত্রে কম আছে। প্রথম পর্যায়ে 2, পরের পর্যায়ে 2 ও 3 আছে 8টি করে। তো আমরা দেখি যে এই গ্রুপ পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয়, এবং একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন। তাহলে পর্যায় ভিত্তিক ধর্ম
আয়নীকরণ শক্তির পর্যায়ভিত্তিক ধর্ম। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, বাট কেন? তাহলে সেটা একটু দেখি। আমরা একই পর্যায়ে দুইটা মৌলের কথা ভাবি বা তিনটি মৌলের কথা বিবেচনা করি। সোডিয়ামে কয়টা শক্তি স্তর? তিনটা শক্তি স্তর। বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের তিনটি শক্তি স্তর। বাইরের শক্তি স্তরে দুইটি ইলেকট্রন আছে। যদি অ্যালুমিনিয়ামের কথা বিবেচনা করি তাহলে তারও তিনটি শক্তি স্তর, কিন্তু বাইরের শক্তি স্তরে তিনটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। সবাই তৃতীয় পর্যায়ের তিনটি পাশাপাশি মৌলকে আমরা লিখলাম সবার শক্তি স্তর সংখ্যা তিনটি করে আছে। প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন থাকে, আমরা সবাই জানি। দ্বিতীয় শক্তি স্তরে 8টি। তাহলে এভাবে সবাই পূর্ণ আছে। সবার প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে এসে সোডিয়াম আছে 1টি, ম্যাগনেসিয়ামের 2টি, অ্যালুমিনিয়ামের 3টি। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের কেন্দ্রে একটি করে প্রোটন বেড়েছে, বাইরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বেড়েছে, বাট ইলেকট্রনের শক্তি স্তর বাড়েনি। ইলেকট্রনের শক্তি স্তর বাড়েনি, তাহলে কি হবে? তাহলে নিউক্লিয়াসের সাথে বাইরের শক্তি স্তরের আকর্ষণ অবশ্যই বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? এখানে 11টি প্রোটন 11টি ইলেকট্রনকে আকর্ষণ করছে, বাইরের শক্তি স্তরে আছে মাত্র একটি ইলেকট্রন, তাকে আকর্ষণ করছে। এখানে 2টি ইলেকট্রন আছে বাইরের শক্তি স্তরে, এখানে 3টি আছে। তাহলে বাইরের শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যত বাড়ছে, বাইরের শক্তি স্তরের মধ্যে নিউক্লিয়াসের আকর্ষণও তত বাড়ছে। তাহলে নিউক্লিয়াসের সাথে যখন বাইরের শক্তি স্তরের আকর্ষণ বাড়ে, তখন বাইরের শক্তি স্তরটা সংকুচিত হয়ে যায় বা ভিতরের দিকে ঢুকে যায়, যার কারণে পারমাণবিক আকার হ্রাস পায়। কিন্তু আমরা পারমাণবিক আকার এখানে আমাদের বিষয় না। আমরা বলছি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণু কেন্দ্রে একটি করে প্রোটন, বাইরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর বাড়ে না। ফলে বাইরের শক্তি স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায়। তো যখন নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে বাম থেকে ডানে গেলে, তখন এই ইলেকট্রন বাইরে ছেড়ে দিতে বা ছেড়ে দিয়ে ধনাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে বেশি শক্তি লাগবে। এই ইলেকট্রনটি ছাড়তে যে পরিমাণ শক্তি লাগবে তার থেকে এইটাই বেশি শক্তি লাগবে, এটাতে আরো বেশি শক্তি লাগবে, কারণ নিউক্লিয়াস বেশি শক্তি দিয়ে টেনে রেখেছে। তাই নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে ইলেকট্রনটি ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে হবে। তাই নিউক্লিয়াসের আকর্ষণ যত বেশি হচ্ছে, সেটা ছিন্ন করতে আমাদের শক্তির মান বেশি লাগছে, এই কারণে আয়নীকরণ শক্তির মানও বাড়ছে। তাহলে সহজেই আমরা লিখব একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে একটি করে প্রোটন যুক্ত হয়, বাইরের শক্তি স্তরে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু ইলেকট্রনের শক্তি স্তর বাড়ে না। ফলে বাইরের শক্তি স্তরের প্রতি আকর্ষণ বেড়ে যায়, এই কারণে বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার একটু গ্রুপ ভিত্তিক পরিবর্তন দেখতে চাই। একই গ্রুপে
উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কেন হ্রাস পায়, কেন পায় সেটা একটু দেখি। আমরা একই গ্রুপের উপর থেকে যখন নিচে যাচ্ছি, তো আমরা একই গ্রুপের দুইটা মৌলকে এখানে একটু ডায়াগ্রাম আঁকি। সোডিয়ামের 11 প্লাস 2 8 1, সোডিয়ামের পরে আছে পটাশিয়াম 19 প্লাস 2 8 8 1। তাহলে একই গ্রুপে যখন উপর থেকে নিচে আসলাম, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেল, কেন্দ্রে প্রোটন বাড়লো, একটি করে শক্তি স্তর বাড়লো, কিন্তু বাইরের শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাড়ে। তার মানে একই গ্রুপে যখন আমরা উপর থেকে নিচে যাই, তখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের বাইরে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। ফলে নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তরের দূরত্ব বেড়ে যায়। আর নিউক্লিয়াস থেকে যখন বাইরের শক্তি স্তরের দূরত্ব বেড়ে যায়, তখন নিউক্লিয়াসের সাথে এই বাইরের শক্তি স্তরের আকর্ষণ কমে যায়। আর নিউক্লিয়াস থেকে বাইরের শক্তি স্তরের আকর্ষণ যত কম হয়, এই ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করা তত সহজ হয়ে যায়। তার মানে আয়নীকরণ শক্তির মান কম হবে, আমাদের কম শক্তির দরকার হবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো গ্রুপ ভিত্তিক পরিবর্তন দিও। এখন আসি ব্যতিক্রম। এই আয়নীকরণ শক্তির স্বাভাবিক নিয়মে কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? বেরিলিয়াম, বোরন, এই দুইটি মৌলের ক্ষেত্রে দুজনই দ্বিতীয় পর্যায়ের মৌল। বেরিলিয়াম 4, বোরন 5। বেরিলিয়ামের ডানে আছে বোরন। তাহলে গ্রুপ ভিত্তিক ধর্ম বা পর্যায় ভিত্তিক ধর্ম, গ্রুপ ভিত্তিক ধর্মে কোনো ব্যতিক্রম নেই। পর্যায় ভিত্তিক ধর্মে এখানে বেরিলিয়াম আর বোরন, বোরনের স্বাভাবিক নিয়মে বেশি হবে আয়নীকরণ শক্তি, কিন্তু আসলে বোরনের বেশি না হয়ে বেরিলিয়ামের বেশি হয়। কেন বেশি হয় সেটা একটু দেখি আমরা। ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়াম 4 1s2 2s2 2p6, সরি বেশি হয়ে যাচ্ছে 1s2 2s2। বোরন 5 1s2 2s2 2p1। তো আমরা দেখলাম বেরিলিয়ামের বহিস্থ শক্তি স্তরে 2 নং উপশক্তি স্তর, 2 নং শক্তি স্তরে যে 2s উপশক্তি স্তর, এই 2s উপশক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। অর্থাৎ এস এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, এখানেও 2টি ইলেকট্রন আছে। তার মানে এই অরবিটাল বা উপশক্তি স্তরটি পূর্ণ আছে। তাই বেরিলিয়াম ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে গেলে স্থিতিশীলতা ভাঙবে। কারণ আমরা জানি যে কোনো অরবিটালের স্থিতিশীল অবস্থা 2টি, একটি পূর্ণ অবস্থা আর একটি অর্ধপূর্ণ অবস্থা। তাহলে কি বললাম? যে কোনো অরবিটালের বা উপশক্তি স্তরের স্থিতিশীল অবস্থা 2টি, একটি পূর্ণ অবস্থা আর একটি অর্ধপূর্ণ অবস্থা। তো 2s এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2 এবং 2টি ইলেকট্রন আছে। তার মানে বেরিলিয়ামের বহিস্থ 2s উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। তার মানে এটি স্থিতিশীল অবস্থায় আছে। তাই এই স্থিতিশীলতা ভাঙতে গেলে অবশ্যই আমাদের বেশি শক্তির দরকার হবে। তাই বোরনের দিকে খেয়াল করি। বোরনের বহিস্থ 2p উপশক্তি স্তর, একটি ইলেকট্রন আছে, কিন্তু আমরা জানি পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6। তাহলে পূর্ণ হবে 6টা পেলে, অর্ধপূর্ণ হবে 3টা পেলে, আছে একটি। তাহলে অবশ্যই এটি স্থিতিশীল অবস্থায় নেই। তাই এই স্থিতিশীলতা ভাঙারও এখানে কোনো প্রয়োজন নেই, তাই কোনো অতিরিক্ত শক্তিরও প্রয়োজন নেই। তার মানে সহজ কথায় আমরা বুঝলাম বেরিলিয়ামের বাইরের শক্তি স্তরের 2s উপশক্তি স্তর স্থিতিশীলতা অর্জন করে বলে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে বেশি শক্তির প্রয়োজন হয়, তুলনামূলক বেশি শক্তি। মানে যা তার লাগার কথা ছিল তার থেকে বেশি শক্তি লেগেছে, কিন্তু বোরনের কোনো অতিরিক্ত শক্তির
প্রয়োজন হয়নি, কারণ তার বাইরের শক্তি স্তরের কোনো অরবিটাল স্থিতিশীল নেই। তাই আমরা বলবো কি, আমরা বলছি যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এবং সেটা বোরনের থেকে বেশি হয়। তাই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বোরনের থেকে বেশি। ঠিক একইভাবে বেরিলিয়াম বোরনের মতো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই 4টি জায়গায় আমরা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম দেখতে পাই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে। তাই যখন আমাদের উচ্চতর দক্ষতায় কোনো প্রশ্ন আসে, উদ্দীপকের মৌলগুলোকে আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাও, তখন আমরা সরাসরি পর্যায়ভিত্তিক ধর্ম আর গ্রুপ ভিত্তিক ধর্ম বিবেচনা করে সাজিয়ে ফেলি, কিন্তু এখানে আমাদের ভুল হয়ে যায়। তাই আমাদের ব্যতিক্রমটা অবশ্যই মাথায় রেখে মৌলগুলোকে সাজাতে হবে। তাহলে আমরা মনে রাখবো দ্বিতীয় পর্যায়ের 2টি, তৃতীয় পর্যায়ের 2টি জায়গায় আয়নীকরণ শক্তির ব্যতিক্রম রয়েছে, গ্রুপ ভিত্তিক ধর্মে কোনো ব্যতিক্রম নেই। তাহলে এই কথাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা অবশ্যই পর্যায় সারণীর যে কোনো পর্যায় বা গ্রুপের মৌলগুলোকে আয়নীকরণ শক্তির ক্রম অনুসারে সাজাতে পারব। তো সবাই ভালো থাকো, এই পর্যন্তই। আশা করি আমার পড়ানোটা বা আমার কথা বুঝতে পেরেছ। তাহলে ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো।